হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আনায়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পেরেছো। আপাতত আমি এখন বাপের বাড়িতে চলে এসেছি আর আমি এখন এখানেই থাকছি। জীবনে রিগ্রেট ফিল আছে আর অভিমানও, প্রচুর পরিমাণে অভিমান আছে ওপরওয়ালার কাছে। বিধাতা যেটা করেন সেটা ভালোর জন্যই করেন, কিন্তু আমি আমার জীবনের 10টা বছর এমন মানুষদের জন্য ব্যয় করেছি যাদের কাছে, যাদের জীবনে আমার কোনো মূল্য নেই, তাদের জন্য আমি 10টা বছর ব্যয় করে ফেলেছি। এটা কি কষ্টকর না? সত্যি কথা ভাবলে আমি কখনো এমনটা ভেবে উঠিনি যে এমনটা আমার সঙ্গে কখনো হবে বা আমি এরকম কোনো স্টেপ নেব। কিন্তু আজ আমি সত্যি নিরুপায়। আমি পিছনে তাকালে আমার সমস্ত কিছু যেন ফাঁকা, সামনে তাকালেও আমার সেম, কেউ নেই আমার আগে পিছনে, এমনটা মনে হয়। খুব কঠিন পরিস্থিতিতে আছি। ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু যেটা করে ভালোর জন্যই করেন, এটাও পার হয়ে যাবে। আজকের ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই কমেন্ট করে বলবেন যে আমি এটা ঠিক করেছি নাকি ভুল করেছি। আসলে একটা মানুষ কতটা সহ্য, কতটা ধৈর্য ওপরওয়ালা তাকে দিতে পারে যে আমি এত বছর ধৈর্য ধরেছি। কোন ছেলের বৌমা নিজের শাশুড়ির পরকীয়া দেখেও চুপ করে, কান থেকেও যেমন কালা, চোখ থেকেও যেমন অন্ধ, আমি তেমনভাবে থেকেছি। এমনটা কে করবে? আমি তার সমস্ত কিছু করেছি, তাকে এক গ্লাস জল তুলেও খেতে দেইনি। তার জামা কাপড় থেকে, তার ঘর পরিষ্কার করা থেকে, তার বিছানার চাদর পরিষ্কার করা থেকে আমি সমস্ত কিছু A to Z করেছি এবং আমাকে তারা মানুষ বলে মনেও করেনি। সমস্ত কিছু আমার উপর ফেলেও দিয়েছে, আমিও করেছি। আমি ভেবেছি হয়তো এটা করছি নিজের সংসার, আজ নয়তো কাল এটা তো আমাকেই সব সামলাতে হবে। আমি করেছি, কিন্তু আমি এটা জানি না যে জানতাম না যে ওদের মনে অন্য কিছু আছে। ওরা কখনোই আমাকে নিজের মতো মনে করেনি। তার মধ্যে সামান্য কোনো কিছু ভুল হলেই আমাকে এত অজস্র বিশ্রী গালাগালি আমাকে করে। আমি যে গালাগালি আমি কখনোই শুনিনি, আমার ফ্যামিলিতে আমাকে কখনো দিইনি। আর আমি এমন ধরনের ফ্যামিলিতে কখনোই বড় হইনি। আমার ফ্যামিলি আর তাদের ফ্যামিলি আসমান জমিন ফারাক। সে সন্তান হয়ে আমার জামাই, সে তো তার মায়ের সন্তান। সে সন্তান হয়ে কীভাবে নিজের মায়ের পরকীয়াতে সাহায্য করতে পারে? শুধুমাত্র আমার শাশুড়ি যার সঙ্গে পরকীয়া করে সেই ব্যক্তি আমার স্বামীকে এখানে সেখানে ঘোরাতে নিয়ে যায়, একটু এটা সেটা লোভ দেখায়, নতুন ফোন কিনে দেয়। এই সমস্ত নেওয়ার কারণে, এই সমস্ত লোভের কারণে আমার স্বামীও আমার শাশুড়িকে কিছু বলে না। কিন্তু এগুলো আমি কতদিন সহ্য করব? আর যখন আমি কোনো কিছু, আমার সামান্য পরিমাণে কোনো কিছু হলে তারা দুজনেই আমার উপরে ফেটে পড়বে। এবার ইভেন কি শুধু ফেটে পড়বে না, আমাকে দামানোর জন্য মেন্টালি, ফিজিক্যালি টর্চার করবে। যখন কোনো কিছুতেই পারবে না, তখন আমার উপরে মিথ্যা দোষারোপ করবে। আমাকে বলতেও লজ্জা লাগে। তিনি বলেন আমি নাকি একাধিক পুরুষের সঙ্গে কথা বলি, একাধিক পুরুষের সঙ্গে রিলেশনে যুক্ত। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এইসব মানুষদেরকে দেখতে পায় না? এইসব মানুষদের ধ্বংস কবে হবে? এটা বাদ দিলাম, আমি এই সমস্তগুলো আমি চুপচাপ সহ্য করেছিলাম শুধুমাত্র আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে। কিন্তু বছর 2 আগে আমার ব্রেস্টে টিউমার ধরা পড়ে। সেটা তার ফ্যামিলি জানার পরেও আমার কোনো ট্রিটমেন্ট করে না। 2 বছর ট্রিটমেন্ট না হওয়ার ফলে গত 20 দিন আগে আমি দেখতে পারি যে জায়গাটা একটা ছিল, সেই জায়গাটা আরও 2-4টে ভরে গেছে। আমার অবস্থা খুবই ক্রিটিক্যাল। 1 মাস ধরে আমার গায়ে একভাবে টানা জ্বর হয়ে আছে। কিন্তু আমি বারবার আমার স্বামীকে, হাজব্যান্ডকে বলার পরেও সে কোনো ডক্টরের কাছে কনসাল্ট করায় না, প্লাস আমার কোনো মেডিসিনের ব্যবস্থা করে না, কিছু করে না। লাস্টে আমি ব্যথায় থাকতে পারি না,
তাদেরকে আমি বলছি যে আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি উঠতে পারছি না। তারপরেও আমাকে ভোর 5টার দিকে উঠে রান্না করে আমাকে সমস্ত ফ্যামিলির কাজ আমাকে করতে হয়। আমার শাশুড়িও উঠে 8টার দিকে খায়, গোসল করে, টিফিন প্যাক করে নিয়ে চলে যায়। মানে আমাকে একটু মানুষ বলে তারা মান্য করে না। বাধ্য হয়ে আমার অবস্থা যখন ক্রিটিক্যাল, তখন আমি এই স্টেপটা নিয়ে ফেলেছি। এটা কি নেওয়া আমার খুব কঠিন হয়েছে, মানে খুবই খারাপ। তারা বিগত 10টা বছর আমার উপর অত্যাচার করে যাচ্ছে। আমি আর পারছি না। আমি না পেরে আমি এই স্টেপটা নিয়েছি। আর আমি এখন নিয়েছি স্টেপটা যে আমি আর এখন যাব না, আমি এখন আর যাচ্ছি না। আমি নিজের লাইফটাকে নিজের মতো করে সেটেল করব। সবার প্রথম আমি নিজের রোগটাকে ঠিক করব, তারপরে আমি নিজের কেরিয়ারটাকে সেটেল করব। আসলে কাহিনী আরও অনেক লম্বা, আমি পুরোটা খুলে বলতে পারছি না, কারণ আমি সাজিয়ে বলতে পারি না। আর তার উপরে আমি কোনো স্ক্রিপ্টও লিখি না, আমি আমার মন থেকেই যা ইচ্ছা মানে বলে ফেলি, কিন্তু আমি গুছিয়ে বলতে পারি না, এটাই হচ্ছে কথা। এই সমস্ত নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো, কারণ এই ভিডিওটা আমি সমস্ত কিছু খুলে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি এটা নিয়ে আমি আরও একদিন সংক্ষেপে সমস্ত কিছু বর্ণনা দেবো। আপাতত আমার ছেলে আমি আমার কাছে আমার সঙ্গেই নিয়ে এসেছিলাম, কিন্তু আমি ওর ফিউচারের কথা ভেবে, ফিউচার না, গত 1 বছর লস হবে। এই ICSE স্কুলে পড়ে যেহেতু, সো 1 বছর লস হয়ে যাওয়া মানে ওর অনেক বড় একটা ক্ষতি। তার জন্য আমি ওকে ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছি। 1 বছর স্কুলটা করবে, তারপরে দেখা যাবে আমার ছেলেকে। আইনতভাবে আমার ছেলে 12 বছর না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে আটকাতে পারবে না। তার জন্য আমি পাঠিয়েছি, আমার যখন ইচ্ছা হবে আমার ছেলেকে আমি নিয়ে আসবো। সো গাইজ, এই বিষয়টা নিয়ে আমি আবার একদিন একটা লম্বা ভিডিও দেব, সব কিছু খুলে বলে। এর মধ্যে আমি কিছুদিনের মধ্যে একটা আমার বাবার বাড়ির একটা হোম ট্যুরের ভিডিও দেব। ততদিন আপনারা সবাই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এখানে এসে আমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করেছি। ডক্টর আমাকে USG লিখে দিয়েছে, আরও 2-3টা টেস্ট দিয়েছে, সেগুলো আমি করাবো। তারপরে ডক্টরের সঙ্গে আবার গিয়ে আমি রিপোর্টটা দেখাবো। তারপর সেই বুঝে ডক্টর আমাকে কী বলে ট্রিটমেন্ট করবে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এটা নিয়ে আমি সত্যি অনেক বেশি চিন্তিত। আমার রাতে ঘুম হয় না। এটা এমন একটা জঘন্য রোগ যেটা আমি চাইবো কোনো মেয়ে না দিক। এটা সত্যি খুবই, কি বলবো, আমি বোঝাতে পারবো না। আপনারা সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। বাই বাই এভরিওয়ান। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টেক কেয়ার।